আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি 2027 ব্যাচ। তোমাদের কলেজে পরীক্ষা চলতেছে, তো বার্ষিক পরীক্ষা যারা যে হায়ার ম্যাথ তোমরা সাজেশন চাইছিল তোমাদের উপর মানে দেওয়া হয়েছিল। আমি কি কি জানিয়ে দিয়েছিলাম, বিষয়টা হচ্ছে যে কি আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা বিষয়ের উপর আমি সাজেশন দিছিলাম। তো এখন আবার হায়ার ম্যাথ নিয়ে আসলাম, 1 তারিখ বা একটু এদিক সেদিক হতে পারে, কারো এর পরেও হতে পারে। তো এই বিষয়টার উপর আমি সাজেশন দিব। এখানে অধ্যায় ছিল আমাদের হচ্ছে অধ্যায়টি ছিল হচ্ছে 4, 7, 9। এই 3টা অধ্যায় হচ্ছে মানে সিলেবাসে যে কয়েকটা অধ্যায় আমাদের আছে, আমি সিলেবাসে আসলে যে কয়েকটা অধ্যায় আর কি সিলেবাসে দেখলাম, এর মধ্যে এই 3টা অধ্যায় আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা অধ্যায় আমাদের খুব সুন্দরভাবে গোছানোভাবে এই 3টা অধ্যায় আমাদের রিভিশন দিতে হবে। আর যাদের এই অধ্যায়গুলো কাভার হয় নাই, অনেকে আছেন যে আমি হয়তো ত্রিকোণমিতি পারি না, এরকম থাকতে পারে না, অন্তরীকরণ আমি পারি না, এরকম যদি কেউ থাকেন তাহলে তার তো আসলে সাজেশনটা ওইভাবে আপনি নিতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি সাপোজ আপনি অন্তরীকরণ পারেন না, তাহলে আপনার তো ইম্পর্টেন্ট পারেন হচ্ছে আপনার দুইটা, বৃত্ত পারেন, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই দুইটা পারেন। তার মানে আপনি যেহেতু নবম অধ্যায় পারেন না, আজকে নতুন করে পরীক্ষার আগের রাত্রে অযথা নতুন করে আপনি ওইটা শিখতে যাবেন না। আপনি যতটুকু পারেন ওইটুকুর উপরে আপনি দিয়ে আসার চেষ্টা করবেন। তবে যারা সম্পূর্ণ অধ্যায় শেষ করছেন তাদের জন্যই হচ্ছে আজকে আমার সাজেশনটা। আপনারা এই 3টা অধ্যায় রিভিশন দিবেন এবং এই 3টা অধ্যায় আপনি আমি বোর্ডের প্রশ্ন, আমি কয়েকটা বোর্ডের প্রশ্ন দিব যে বৃত্ত নামক অধ্যায়টি থেকে আপনি কোন কোন সৃজনশীল আপনি পড়বেন, তাহলেই আপনার কমন পড়বে। এমসিকিউ আপনি কি কি টাইপ পড়তে পারেন, এরকম বিষয় আমি একটু আপনাদেরকে ধারণা দিব। তাহলে এই 3টা অধ্যায় হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। সিলেবাসে যে কয়েকটা অধ্যায় আছে এইগুলোর মধ্যে এই 3টা অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ। এই 3টা অধ্যায় আমাদের খুব সুন্দরভাবে পারতে হবে। তো আমি যদি প্রথমে যাই হচ্ছে বৃত্ত নামক অধ্যায়, মানে চতুর্থ অধ্যায়টা, এটা যদি আমি একটু বলি, তাহলে এই অধ্যায় আমাদের মোট কি কি বিষয়ের উপর আসলে মূলত আমাদের বারবার প্রশ্ন হচ্ছে, সেটা 1 নম্বর যদি আমি বলি, যেমন যে এই বিষয়টা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ, যে কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি, বা সমীকরণ দেওয়া আছে কেন্দ্র অথবা ব্যাসার্ধ আমি কিভাবে নির্ণয় করতে পারি, এটা আমার অবশ্যই দেখা লাগবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা একটু দেখলাম। আরো বেশ কিছু টপিক আছে, যেমন এই যে এখানে আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। অর্থাৎ বৃত্তের কোন একটা বিন্দুতে বা বাহিরের কোন একটা বিন্দু থেকে, বৃত্তের বাহিরের কোন একটা বিন্দু থেকে অথবা বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু থেকে, মানে ওই বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ, এই সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এই সমীকরণ নির্ণয়ের বিষয়গুলো আপনি একটু দেখবেন। তাহলে আমি প্রথমে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ সংক্রান্ত। এটা আপনি পাবেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23 সাল, 17 সাল, দিনাজপুর বোর্ড 17 সাল। আপনাকে আমি এই তিনটাই দিলাম, যে আপনি প্র্যাকটিস করবেন চট্টগ্রাম বোর্ড 17 এবং 23, দিনাজপুর বোর্ড 17। আপনি মনে করতে পারেন যে আমি যদি ঢাকা বোর্ড, তাহলে কি আমি চট্টগ্রামের প্র্যাকটিস করবো? হ্যাঁ,
আপনি ওইটাই করবেন। কারণ আপনার হচ্ছে এটা আমি দিতেছি যে আপনি যে বোর্ডেরই হন না কেন, আপনার বোর্ড যেটাই হোক না কেন, আপনার এর মধ্যে থেকেই কমন পড়বে। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণায়ক বিষয়গুলা আপনি পাবেন হচ্ছে অনেকগুলা সৃজনশীল আসলে আসছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেকগুলা আছে এখানে। তো আপনি প্রথমের দিক দিয়ে কয়েকটা আপনাদেরকে দিলাম। আহ, হ্যাঁ, তো এই তিনটা আমি বলছি, তাহলে এই তিনটা থাক। চট্টগ্রাম বোর্ড 23-17 আর হচ্ছে দিনাজপুর বোর্ড 17, এই দুইটা আপনি দেখবেন, মানে তিনটা। আর একটা গুরুত্বপূর্ণ বলছি যে বাইরের অথবা বৃত্তের উপরের বা বৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে, বৃত্তের কোনো একটা বিন্দু থেকে বা বাইরের কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপর যদি একটা স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, ওই সরল রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। বৃত্তের দুটি বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ আপনি দেখতে পারেন। দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ, এটা আছে হচ্ছে আমার ঢাকা বোর্ড 22, এরপর হচ্ছে বরিশাল বোর্ড 23 আছে। এরপর হচ্ছে বৃত্তের বাহিরের কোন একটা বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয়, আরেকটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। তো তাহলে আমি একদম আপনাদেরকে গুছিয়ে দেই। তাহলে আপনি দুইটি বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ যেটা বললাম, দুইটি বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ পাবেন হচ্ছে ঢাকা বোর্ড 22, যশোর বোর্ড 23। ঢাকা বোর্ড 22, যশোর বোর্ড 23, এই দুইটা পড়বেন, আরো বেশ অনেকগুলাই আছে এখানে। আর হচ্ছে বহিস্থ কোন বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত, এটা পড়বেন হচ্ছে রাজশাহী বোর্ড 23 এবং 17। রাজশাহী বোর্ড 23 এবং 17 এই দুইটা পড়বেন। বহিস্থ কোন বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয়, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যতগুলো টাইপ আছে আর কি, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। ঢাকা বোর্ড আপনি 3টা প্র্যাকটিস করেন এবং রাজশাহী বোর্ডে আপনি একটা প্র্যাকটিস করেন। তো তাহলে 4টার কথা বললাম, আমাদের ঢাকা বোর্ডে হচ্ছে 3টা, 17, 19, 23। দেখেন এগুলা কিন্তু আমি বেজোর সারগুলাই কিন্তু বেশি দিতেছি। বেজোর সারগুলা কেন দিতেছি একটা জিনিস খেয়াল করেন, আপনারা হচ্ছে 27 ব্যাচ, 27 ব্যাচ কিন্তু ওই বেজোর সালের যে প্রশ্নগুলো আসে ওগুলোর মধ্যে থেকে বেশি কমন পড়বে। তাহলে আপনি এখন থেকেই ওইভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে পারেন। তো আমি যে কয়েকটা টাইপ বললাম, এর বাইরেও আমাদের কিছু টাইপ আছে গুরুত্বপূর্ণ, তবে এগুলো একটু বেশি আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিধায় আমি আপনাদেরকে দিলাম। এগুলো আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার বৃত্ত থেকে, বৃত্ত বলতে আপনার মানে এই এই দুটা হচ্ছে ত্রিকোণমিতি ক্যালকুলাস বৃত্ত নামক এই অধ্যায়টা, এই অধ্যায় থেকে আপনি পাইলে যেহেতু সিলেবাস কম, আপনার 4টা সৃজনশীল তো থাকবে। বীজগণিতের অন্তর্ভুক্ত আপনার 4টা সৃজনশীল যদি থাকে, সেক্ষেত্রে বীজগণিত এবং জ্যামিতি মিলে, সেক্ষেত্রে বীজগণিত এবং জ্যামিতি মিলে আপনি 2টা সৃজনশীল পাইতে পারেন। 2টা সৃজনশীল আপনি এই 4র্থ অধ্যায় থেকে পাইতে পারেন আর কি, সম্ভাবনা আছে আর কি। যে অধ্যায়গুলো আছে এর মধ্যে থেকে আমি বলতে পারি যে আপনি 4র্থ অধ্যায় যেটা আছে এই অধ্যায় থেকে আপনি 2টা পাইতে পারেন। 2টা যদি পান তাহলে আপনি এখান থেকে 2টা সৃজনশীল অবশ্যই দিবেন। আর হচ্ছে এই বিভাগ থেকে আপনি 3টা দিবেন। সপ্তম অধ্যায়ে আমি যাই, ওরা একটু মিস্টেক, আমার এখন এমসিকিউ দেওয়া লাগবে, এমসিকিউ দেওয়া নেই। এমসিকিউ এর কথা যদি আমি আপনাদেরকে একটু বলতাম, তাহলে আমি কোন টপিকগুলোর উপর একটু জরুরি মানে দিতে বলি, সে বিষয়টা হচ্ছে আপনারা যে কাজটা করবেন খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে গুছিয়ে দিই। সেটা হচ্ছে আমি যে টাইপগুলোর কথা বলবো এই টাইপগুলোর থেকে যদি আপনি 5টা করে এমসিকিউ সলভ করে যাইতে পারেন, আমি বোর্ড বলবো না, আমি বোর্ড বলবো না, আমি যা বলতেছি আপনি শুধু একটু টিক দিবেন। এখনো যদি কারো না থাকে, সামনে গাইড না থাকে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে আর গাইডটা নিয়ে আসেন, অথবা আপনার একটা খাতার মধ্যে আপনি লিখে রাখতে পারেন। আমি যে বিষয়গুলো বলবো এই টপিক, এই বিষয়গুলোর থেকে আপনি দেখবেন যে আসলে কোন কোন বোর্ডে আসছে, তাহলে আশা করা যায় যে আপনার হয়ে যাবে এমসিকিউ। তাহলে প্রথম যে টপিকটা পড়বেন
যে টপিকটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ। মূল বিন্দুতে কেন্দ্র তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এটা এরকম। তাহলে এটাকে কিন্তু আমরা চাইলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে এবং এখানে যে জিনিসটা আছে সেটা কিন্তু আমাদের জিরো এবং জিরো হয়েছে, কারণ আমরা সূত্র জানি হচ্ছে এইচ কমা কে দিয়ে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই সমীকরণটা কিন্তু আসলে কেন্দ্র আমাদের জিরো কমা জিরো হয়, সেইটাই এখানে স্কোয়ার। তাহলে আমাদের আর হচ্ছে ব্যাসার্ধ, আবার এখানে আর এর মানও কিন্তু জিরো হইতে পারে। আর এর মান জিরো হলে তার মানে ব্যাসার্ধ জিরো হয়ে গেল, আর ব্যাসার্ধ জিরো মানে এটাকে বলা হয় বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত বিষয়টা আসলে এই দুইটা কথা আপনারা মনে রাখবেন। তাহলে ব্যাসার্ধ যদি জিরো হয় তাহলে এটাকে বলা হয় বিন্দু বৃত্ত। আর যদি মূল বিন্দুগামী হয় তাহলে একটা সমীকরণ আছে না আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল 0, এই যে সমীকরণটা থেকে আমরা বলতে পারি অনেক সূত্রই কিন্তু আসলে আমাদের থাকে। তো যদি সির মান জিরো হবে, কখন জিরো হবে? যখন এটা মূল বিন্দুগামী। যাই হোক, আমি আপনাদেরকে যে সাজেশনটা দিই সেটা বলতেছি যে মূল বিন্দুকে কেন্দ্র বিশিষ্ট, মূল বিন্দুতে কেন্দ্র এমন বৃত্তের সমীকরণ নির্ণয় ব্যাসার্ধ দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। মানে মূল বিন্দুতে কেন্দ্র মানে হচ্ছে আমাদের জির মান জিরো এবং এফ এর মান জিরো। এরপরে যদি আমরা যাই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ অঙ্কন এবং স্পর্শকের সাথে ছেদ বিন্দু নির্ধারণ। আচ্ছা, এনে খুঁটিনাটি আমাদের বৃত্তের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতে পারে। এক সময় দুইটা বিন্দু দিয়ে বলতে পারে যে দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু সমীকরণ নির্ণয় করো, বা একটা বৃত্ত দিয়ে বললো যে এটার কেন্দ্র নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো। এরকম বিষয় খুঁটিনাটি বিষয়, এরকম খুঁটিনাটি অনেক বিষয় আছে এখানে। যেমন এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, একটা সমীকরণ দিয়ে বলতে পারে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। এরপর হচ্ছে বহিস্থ বা উপরে অবস্থিত মানে বৃত্তের বিন্দুটা কোথায় অবস্থিত, এরকম অহরহ অনেক কিছু আমাদের আছে। তো সিম্পল সিম্পল যে সূত্রগুলা, এক্স স্কোয়ার এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, অর্থাৎ এরকম খুঁটিনাটি মানে মানে সূত্রগুলো দিয়ে যে সমস্ত ম্যাথগুলা করা যায় ওই ম্যাথগুলো আপনাদের একটু দেখতে হবে। সমীকরণ দিয়ে বলে দিবে এক্স অক্ষের খণ্ডিত অংশ কত, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কত, এরপর হইতাছে কেন্দ্রের স্থানাঙ্ক কত, এরপর হইতাছে এক্স অক্ষকে স্পর্শ করে কিনা, মানে কোনটা স্পর্শ করে, কোনটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, কোনটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, কোনটা মূল বিন্দু দিয়ে যায়। এরকম অনেক, এই যে আপনাদেরকে বললাম এরকম বিষয়গুলো এখানে আমাদের থাকবে। তো এগুলো আপনারা একটু দেখবেন। এরপর যে পোলার স্থানাঙ্ক বৃত্তের সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এটা আমরা জানি স্থানাঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। দেখেন এটা কার্তেশীয় দেওয়া আছে, এটাকে বলবে যে এই সমীকরণটা কার্তেশীয় দেওয়া আছে পোলারে নাও। আবার হতে পারে যে পোলারে দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ, পোলারে দেওয়া আছে দিয়ে বললো যে এটা বৃত্তের পোলার সমীকরণ। হ্যাঁ, ভালো কথা, এটা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। কারণ কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে অবশ্যই আগে ওটাকে কার্তেশীয়তে নিতে হবে। কার্তেশীয়তে নিয়ে এরপর আমরা ওইখান থেকে এইটার সাথে তুলনা করলে জি এবং এফ এর মান বের করবো, কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ। তো যাই হোক, এই বিষয়গুলা এবং স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, বৃত্তের কোন একটা বিন্দু থেকে একটা স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের দৈর্ঘ্য, জ্যার সমীকরণ, জ্যার দৈর্ঘ্য, এই বিষয়গুলো আমরা একটু খুঁটিনাটি বিষয় এখানে আছে। তো এগুলো আমরা দেখলাম। আমরা যদি সপ্তম অধ্যায়ে যাই, সপ্তম অধ্যায় আমাদের জন্য আসলে কি হতে পারে? সপ্তম অধ্যায় আমাদের খুবই খুবই সব থেকে গুরুত্বপূর্ণ যে টাইপটা সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে আমার
একটা অনুপাত দিয়ে দিচ্ছে, আরেকটা অনুপাতের মান বের করতে বলছে, অথবা ধরেন এই বিষয়গুলো আমরা যে নির্ণয় করতাম, মানে বিভিন্ন কোণের সাইন কস ট্যান, 15 ডিগ্রির সাইন হতে পারে, কস হতে পারে, ট্যান হতে পারে, 75 ডিগ্রি সাইন কস ট্যান, এগুলো যে আমরা বের করতাম, এই বিষয়গুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং ত্রিভুজের সাহায্যে সাইন থেকে কজের মান, কস থেকে সেকের মান, সেক থেকে কটের মান, এই বিষয়গুলো আমরা বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন কিছু আমরা রূপান্তর, এই বিষয়গুলো আমরা দেখব। তো সৃজনশীলের জন্য মূলত আমরা কিন্তু বৃত্ত অধ্যায়ের জন্য আমরা কিছু সৃজনশীল দিচ্ছি। এখন ত্রিকোণমিতির জন্য যেটা দিব সেটা হচ্ছে আপনি ঢাকা বোর্ড 19, 22, 23, রাজশাহী বোর্ড 19, 22, 23, ঢাকা এবং রাজশাহী দুইটা 19, 22 এবং 23 নম্বর, এই 6টা আপনি প্র্যাকটিস করবেন। সাথে হচ্ছে ঢাকা বোর্ডের 17 আপনি প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ 17, 19, 22, 23 এই 3টা আপনি প্র্যাকটিস করবেন। এই 3টা প্র্যাকটিস করলে আপনার কভার হয়ে যাবে, আর কোনো একটা কিছু লাগবে না। আপনি রাজশাহী বোর্ড হচ্ছে 4টা আর ঢাকা বোর্ড হচ্ছে 4টা, এই মোট 8টা সৃজনশীল আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি ত্রিকোণমিতিতে ঘুরে ফেরা যতগুলো সৃজনশীল আর কি আছে, সবগুলো সৃজনশীল আপনি মানে সবগুলার নিয়ম, ত্রিকোণমিতির সবগুলার নিয়ম এই 8টা সৃজনশীলের মধ্যে আপনি পাবেন। রাজশাহী বোর্ড 17, 19, 22, 23, ঢাকা বোর্ড 17, 19, 22, 23 শেষ, এই 8টা আপনি প্র্যাকটিস করবেন। তাহলে সৃজনশীল গেল আমাদের। এমসিকিউ এর জন্য কিছু বইলা দেই। হ্যাঁ, কোঅর্ডিনেট হিসাব, বিভিন্ন অনুপাতের মান নয়, সংযুক্ত কোণের যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, বিভিন্ন সূত্রগুলো আছে, সেগুলো অ্যাপ্লাই করে কোথায় কোনটা ধনাত্মক, কোথায় ঋণাত্মক, এবং এগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন ট্যানের মান নির্ণয়, কটের মান নির্ণয়, মানে একটা অনুপাতের মান দেওয়া আছে আর একটা অনুপাতের মান নির্ণয় বা সমীকরণ সমাধান, এই বিষয়গুলা বিভিন্ন সরল টরল আবিচাবি। অর্থাৎ আপনাদেরকে আমি যদি বলি, আসলে ত্রিকোণমিতি ওইভাবে বলা যায় না যে আসলে কোন এমসিকিউটা আপনি মানে কোন কোন নিয়ম ওইটা করবেন, এইভাবে বলা যায় না। তবে আপনি চাইলে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যে আপনাদেরকে 8টা বোর্ড বললাম না, এই 8টা বোর্ড, এই 8টা বোর্ডের যদি এই ত্রিকোণমিতিতে কতগুলো এমসিকিউ হবে, খুব বেশি হবে, খুব বেশি হবে না। ধরেন যে এই অধ্যায়টা থেকে আমাদের 4টা বা 5টা এমসিকিউ আসে, 4টায় আসে, একটু প্লাস মাইনাস হয়, মানে খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রত্যেকটা বোর্ডের মধ্যে আমরা দেখতে পারি 4টা করে আছে। তাহলে এরকম আমাদের 8টা মডেল, 4 আর কয়টা হয়, 32টা। এই 32টা এমসিকিউ যদি আপনি পড়ে যেতে পারেন, আশা করা যায় যে এর মধ্যে থেকে আপনার এমসিকিউ কমন পড়বে। রাজশাহী বোর্ড 17, 19, 22, 23, ঢাকা বোর্ড 17, 19, 22, 23, এগুলো আপনারা পড়বেন। এরপর আমরা যদি অন্তরীকরণ আগে হচ্ছে এমসিকিউ দেই, অন্তরীকরণের সরাসরি সূত্র অ্যাপ্লাই করে, বা আপনারা যদি লা হসপিটাল রুলস এর সাথে যদি পরিচিত হয়ে থাকেন, তাহলে লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করে আপনারা সমাধান করতে পারেন। ওই লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করে যে সমস্ত এমসিকিউ গুলা লিমিটের সমাধান করা যায়, লিমিটের যে ম্যাথগুলা আমরা লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করে সমাধান করতে পারি, ওইগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওইগুলো আমাদের জন্য লিমিটের এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের খুব হার্ড কোনো এমসিকিউ আসবে না। আমাদের সরাসরি সূত্র অ্যাপ্লাই করে, যেমন অন্তরীকরণের সাধারণ সূত্র অ্যাপ্লাই করে আমাদের বিভিন্ন বিষয়গুলো আছে, ওইগুলো আমাদের সমাধান করতে হবে। যেমন ln x না দিয়ে শুধু ln 2x দিল, এরকম দিতে পারে, তাহলে এটা হবে 1/2x, আর এটা তো আমরা x কল্পনা করছি বাট x না, এটাকে অন্তরীকরণ করলে হয় 2, এটা কাটা যাবে, আমাদের হবে 1/x। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। তো সাধারণ সূত্র এরকম অ্যাপ্লাই করে, বা একটা দেখা যাচ্ছে যে একটা আমি x ধরতেছি বাট x না, এরকম বিষয়গুলো আমরা সমাধান করতে পারি। এরপর হচ্ছে
ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, এরপর হচ্ছে বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান। এই বিষয়গুলো আমরা এমসিকিউ এর ক্ষেত্রে দেখব। আর সৃজনশীলের ক্ষেত্রে আমি আপনাদেরকে বোর্ড বলে দিই, এগুলো আপনি প্র্যাকটিস করবেন অন্তরীকরণের জন্য। তাহলে অন্তরীকরণের জন্য আপনি কোন কোন বোর্ড প্র্যাকটিস করতে পারেন? অন্তরীকরণ আপনি যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ। লিমিট থেকে যদি আমাদের প্রশ্ন আসে তাহলে লিমিটের বিভিন্ন ধর্ম ছিল আমাদের, ওই লিমিটের ধর্ম সংক্রান্ত আমাদের কিছু প্রশ্ন আছে। যেমন দুইটা আপনাদেরকে দেই, ঢাকা বোর্ড 19 এবং 21। আর এই যে লিমিটের এই ম্যাথটার কথা যে আমি বললাম, এগুলা কিন্তু আমাদের কি আসে, ক নম্বরে আসে। তো ক নম্বরে যদি আসে, ক নম্বরের জন্য লিমিটের ম্যাথ তো আপনারা খ নম্বর বা ছোট ক নম্বরে পাবেন না। তাহলে আপনি 19 21 পড়তে পারেন, রাজশাহী বোর্ড 23, মানে কয়েকটা আর কি আমি বললাম। এরকম আরো আছে, আপনারা একটু দেখবেন যে এমসিকিউ আসে, মানে এমসিকিউতে যে লিমিট গুলো আসবে ওইগুলাই আমাদের সৃজনশীল আসবে। কিন্তু আমরা শর্টকাট অ্যাপ্লাই করে এমসিকিউতে করতে পারবো, কিন্তু সৃজনশীল আমাদের মূল নিয়মেই করতে হবে। আচ্ছা, তাহলে লিমিটের অন্তরজ গেল সূচক ফাংশন, মানে ত্রিকোণমিতিক ফাংশন, এরপর যে সূচক ফাংশন, লগারিদমিক ফাংশন। এই তিন প্রকার ফাংশনের যে আমাদের অন্তরীকরণগুলো আছে, বা এখানে তো আমরা মানে এটা এক্স ধরছিলাম বাট ওটা এক্স ধরলাম, আমরা একবার মানে একবার অন্তরীকরণ করা হয়েছে, এখানে এখানে দুইবার তিনবার করতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দুইটা টাইপ, এটা আমি বলি। একটা হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের কিছু ম্যাথ দেখবেন আপনারা, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আর হচ্ছে লঘুমান গুরুমান। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, লঘুমান গুরুমান, এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। আশা করা যায় যে আপনারা যে সিলেবাসটা আমাকে দিছিলেন আর কি, তো সিলেবাসের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এই সাজেশনটা দিলাম, এটা আপনারা অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ। আপনার এই এখান থেকে আপনি একটা মানে প্রত্যেকটা থেকে আসলে দুইটা করে থাকার সম্ভাবনা আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার দুইটা করে সৃজনশীল থাকার সম্ভাবনা আছে। তাহলে এটি এখানে মোট তিনটা চারটা সৃজনশীল যদি এখানে থাকে, আপনি তিনটা দিবেন, বৃত্তীয় থেকে আপনার দুইটা দুইটা আপনি দিবেন, তাহলে পাঁচটা হয়ে যাবে। আর এমসিকিউ যেগুলা বলছি ওইগুলা প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের কভার হয়ে যাবে, এমসিকিউ এর মধ্যে থেকে আসবে। তো আশা করা যায় যে আমার এই সাজেশনটা ফলো করলে আপনার 100 মার্কের মধ্যে 90 প্লাস নাম্বার আপনি তুলতে পারবেন। তো আসলে সাজেশনটা খুব ফলো করা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।